হাই স্টুডেন্টস, প্রত্যেককে দ্বাদশ শ্রেণীর দর্শন ক্লাসে স্বাগত জানাই। আশা করি সবাই বাড়িতে আছো, ভালো আছো, সুস্থ আছো। আজকে দর্শনের প্রথম অধ্যায় চলো শুরু করা যাক। আমরা দর্শনের যে বইটা নিয়ে আলোচনা করব, দর্শনের দ্বাদশ শ্রেণীর, সেটি যুক্তিবিজ্ঞান বা লজিক নামে পরিচিত। তো যুক্তিবিজ্ঞান বা লজিক এই সাবজেক্টের প্রথম অধ্যায়ে যুক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। তো যুক্তি নিয়ে আলোচনা করার পূর্বে প্রথমে এই যুক্তিবিজ্ঞান বা লজিক নিয়ে একটু আলোচনা করি, তারপর আমরা মূল বিষয়ে ঢুকে যাব। যুক্তিবিজ্ঞান মূলত সেই শাস্ত্র যেখানে যুক্তি সম্বন্ধীয় যাবতীয় বিষয় আলোচনা করা হয়েছে। যুক্তি বিষয়ে যাবতীয় বিষয় বলতে কি বোঝানো হয়? যে যুক্তি বিষয়ে যাবতীয় বিষয় বলতে বোঝানো হয় যুক্তির বৈধতা, অবৈধতা, যুক্তির আকার, যুক্তির গঠন, এই সামগ্রিক বিষয় নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকে যুক্তিবিজ্ঞান বলা হয়। এই যুক্তিবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। তো লজিক শব্দটার উৎপত্তি কোথা থেকে হয়েছে আমরা একটু দেখে নিই। এই শাস্ত্রটা যুক্তিবিজ্ঞান যুক্তিবিজ্ঞান এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। এই লজিক শব্দটি এসছে গ্রিক শব্দ লজিকি থেকে। এই লজিকি এর নাউন ফর্ম বা বিশেষ রূপ হচ্ছে লজোস। এই লজোস থেকে যুক্তিবিজ্ঞান বা লজিক শব্দের উৎপত্তি হয়েছে। এই লজোস থেকে লজিক শব্দটার উৎপত্তি হয়েছে। এই লজোস শব্দের অর্থ কি? এই লজোস শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। চিন্তা বা ভাষা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লজিক শব্দটি গ্রিক শব্দ লজিকি থেকে, এবং এই লজিকের ল্যাটিন শব্দ লজোস, এই লজোস থেকে উৎপত্তি হয়েছে। এই লজোস শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। এই লজিকের বা যুক্তিবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে যুক্তি। লজিক বা যুক্তিবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে যুক্তি। তাহলে আমরা যুক্তি নিয়ে আলোচনা করব, যেহেতু এটি লজিক বইয়ের প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। যদিও এই যুক্তি নিয়ে আলোচনা করতে গেলে যুক্তি সম্বন্ধে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা দরকার, কিন্তু এখনই যদি যুক্তি নিয়ে সমগ্র বিষয় নিয়ে আলোচনা করি তাহলে হয়তো তোমরা সবটাই বুঝবে না, কেননা পরে এই সম্বন্ধে বিস্তৃত আলোচনা করা আছে। তাই প্রথমেই এই প্রথম অধ্যায়ের আলোচ্য বিষয় হিসেবে সামান্য কিছু আলোচনা করব। এর মধ্যে হয়তো কতগুলি শব্দ তোমাদের বুঝতে অসুবিধা হবে, কতগুলি বুঝতে পারবে না, তবুও শুনে রাখবে। যুক্তি বা আর্গুমেন্ট, যুক্তির ইংরেজি হচ্ছে আর্গুমেন্ট। যুক্তি কাকে বলে? বলা হচ্ছে ভাষায় প্রকাশিত অনুমান। ভাষায় প্রকাশিত অনুমানকে যুক্তি বলে। তাহলে ভাষায় প্রকাশিত অনুমানকে যুক্তি বলা হচ্ছে। এখানে দুটো শব্দ ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে ভাষায় আর একটা হচ্ছে অনুমান। প্রত্যেকে এই দুটো শব্দের সঙ্গে পরিচিত আছো, কিন্তু যুক্তিবিজ্ঞান এগুলিকে কিভাবে ব্যবহার করা হয়েছে সেইটা হয়তো জানো না। ভাষা কাকে বলে? আমরা বাংলা ব্যাকরণে শিখেছি কতগুলি শব্দ যখন পাশাপাশি বসে বক্তার মনের ভাব স্পষ্টভাবে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। অ্যাকচুয়ালি আমরা যেগুলি
বলি, আমাদের ভিতর থেকে যে আওয়াজটা বার হয়, সেগুলি বাক্য আকারেই বার হয়। সুতরাং আমরা যদি আমার মনের ভাবটা স্পষ্টভাবে প্রকাশ করি এবং সেটা যদি কেউ বুঝতে পারে, তখন তাকে আমরা ভাষা বলি। এই ভাষার অনেক সিম্বলিক প্রয়োগ আছে বিভিন্ন দিক থেকে, সেগুলি বাদ দিলাম। আমরা যেটা প্রয়োগ করি, কতগুলি শব্দ একত্রিত করে যখন আমার মনের ভাবটা প্রকাশ করি এবং সেটা যখন অন্য কেউ বুঝতে পারে, তখন আমরা তাকে ভাষা বলি। তাহলে সেই ভাষায় প্রকাশিত অনুমানকে বলা হচ্ছে যুক্তি। অনুমান কি? দেখো, অনুমান হচ্ছে এক প্রকার মানসিক ক্রিয়া। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষের মানসিক ক্রিয়া আছে। তা সেই মানসিক ক্রিয়া মানসিক ক্রিয়া ঘটার ফলে আমরা কোনো কিছু ভাষায় প্রকাশ করতে পারি। যদি আমার মানসিক ক্রিয়াটা না ঘটতো, তাহলে স্পষ্টভাবে বা আমার মনের ইচ্ছাটা বা আমার মনের যে ক্রিয়াটা, সেটা শুদ্ধভাবে আমি কোনো কিছু প্রকাশ করতে পারতাম না। তো মানসিক ক্রিয়ার ফলে আমি সেটা প্রকাশ করতে পারি। যেমন এই অনুমানের একটা উদাহরণ দিই। অনুমান ধরে নেওয়া যাক, আমরা মাটির ঘর দেখেছি, তার চালা দেওয়া দেখেছি। সেই চালা দেখে আমি সেই মাটির ঘর সম্পর্কে জ্ঞান লাভ করেছি। এখন যদি দূর থেকে মাঠের মাঝখানে বিচালি বা খড়ের একটা গাদাকে দেখি, তাহলে প্রথমে আমার মাথায় ওই অনুমানটাই ভেসে আসবে, এটা নিশ্চয়ই একটা মাটির ঘর। কিন্তু আদতে সেটা ঘর নয়, আমরা কাছে গেলে দেখবো এটা একটা খড়ের গাদা। সুতরাং আমার জানা বিষয়ের উপর নির্ভর করে অজানা বিষয়কে জানা। তাহলে অনুমান হচ্ছে এক প্রকার মানসিক ক্রিয়া, যা আমার জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য বর্ণিত হয়। জ্ঞাত সত্য মানে হচ্ছে যেটা আমি জানি, আর অজ্ঞাত সত্য হচ্ছে যেটা আমি জানি না, সেটা সম্পর্কে আমি জ্ঞান লাভ করার চেষ্টা করছি। সুতরাং যুক্তি হচ্ছে ভাষায় প্রকাশিত অনুমান। ভাষার দ্বারা যে অনুমান প্রকাশ করা হয়, যুক্তি বিজ্ঞানসম্মত ফর্মে বা আকারে বা কাঠামোয় সাজালে তাকে আমরা যুক্তি বলতে পারি। সবাই বুঝতে পারছেন নিশ্চয়ই? এখন এই যুক্তি শ্রেণী বিভাগ করা হয়েছে। যুক্তি শ্রেণী বিভাগ করতে গিয়ে বলা হয়েছে যুক্তি মূলত দুই প্রকার। একটা হচ্ছে অবরোহ যুক্তি, আর একটা হচ্ছে আরোহ যুক্তি। একটা অবরোহ যুক্তি, আর একটা হচ্ছে আরোহ যুক্তি। ডিডাকটিভ লজিক আর ইন্ডাকটিভ লজিক। ডিডাকটিভ লজিক অবরোহ, ইন্ডাকটিভ লজিক আরোহ। ডিডাকটিভ লজিক বা অবরোহ যুক্তি কাকে বলে? দেখো, অবরোহ যুক্তি, তার আগে একটু আলোচনা করে নিই। এই যুক্তি যখন আমরা একটা ফর্মে বা আকারে আমরা সাজাই, তখন তার দুটো অংশ থাকে। যুক্তির দুটো অংশ, একটা হচ্ছে আশ্রয় বাক্য আর একটা হচ্ছে সিদ্ধান্ত। অর্থাৎ আশ্রয় বাক্যের উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত উপনীত হয়, অর্থাৎ সিদ্ধান্ত সত্যতা বলে দাবি করা হয়। তাহলে এই যুক্তির দুটো অংশ আছে, আশ্রয় বাক্য আর একটা হচ্ছে সিদ্ধান্ত। এই দুটো অংশ। এই আশ্রয় বাক্যকে অনেকে আবার হেতু বাক্য বলে থাকে। তো অবরোহ যুক্তি কাকে বলে? অবরোহ যুক্তি হচ্ছে এক বা একাধিক আশ্রয় বাক্যের উপর নির্ভর করে যখন একটি সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হবে, যে সিদ্ধান্তের ব্যাপকতা আশ্রয় বাক্যের ব্যাপকতার চেয়ে কম হবে বা সমব্যাপক হবে, তাকে অবরোহ যুক্তি বলছে। অর্থাৎ অবরোহ যুক্তি কাকে বলে? অবরোহ যুক্তি বলে হচ্ছে এই আশ্রয় বাক্যের সংখ্যাটা একটা হতে পারে, একাধিকও হতে পারে। সেই এক বা একাধিক আশ্রয় বাক্যের উপর নির্ভর করে একটি সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত, আবশ্যিকভাবে নিশ্চিত হবে, যে সিদ্ধান্তের ব্যাপকতাটা আশ্রয় বাক্যের ব্যাপকতার চেয়ে কখনোই বেশি হবে না, হয় সমব্যাপক হবে, নয় কম ব্যাপক হবে। একটা উদাহরণ দিই, কেননা এখানে দুটো নতুন শব্দ এসছে, আশ্রয় বাক্য, সিদ্ধান্ত, আর একটা হচ্ছে তার ব্যাপকতা। এই দুটো শব্দ নতুন এসছে। অর্থাৎ এই শব্দগুলি তোমরা এখন অতটা বুঝতে পারবে না, পরে এগুলি নিয়ে আলোচনা করা হয়েছে, পরের ক্লাসে এগুলি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা হবে। উদাহরণ হচ্ছে সকল মানুষ হয় মরণশীল। আমরা জানি সকল মানুষ হয়
মরণশীল। এটা একটা আশ্রয় বাক্য, আমরা সবাই জানি। তারপরে বললাম রবি হয় মানুষ। রবি হয় মানুষ। এই দুটো আশ্রয় বাক্য। সকল মানুষ হয় মরণশীল, আমরা জানি। রবি যদি মানুষ হয় তাহলে আবশ্যিকভাবে এই দুটো আশ্রয় বাক্যের উপর নির্ভর করে একটা সিদ্ধান্ত আমরা নিশ্চিত করব, যে সিদ্ধান্তের সত্যতা আছে বলে দাবি করব। কি সিদ্ধান্ত হবে? রবি হয় মরণশীল। রবি হয় মরণশীল। তাহলে এটা হচ্ছে অবরোহ যুক্তি। আবার অবরোহ যুক্তির সংজ্ঞাটা একবার বলি। এক বা একাধিক আশ্রয় বাক্যের উপর নির্ভর করে একটি সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হবে, যে সিদ্ধান্তের ব্যাপকতাটা আশ্রয় বাক্যের ব্যাপকতার চেয়ে কম বা সমব্যাপক হবে, তাকে বলা হচ্ছে অবরোহ যুক্তি। এবার আসছি আরোহ যুক্তির ক্ষেত্রে। আরোহ যুক্তি কাকে বলে? দেখো, আরোহ যুক্তি একাধিক আশ্রয় বাক্যের উপর নির্ভর করে একটি সিদ্ধান্ত সার্বিক বচন অর্থাৎ সামান্য সংশ্লেষক বচন নিঃসৃত হবে, যে বচনের ব্যাপকতাটা আশ্রয় বাক্যের ব্যাপকতার চেয়ে অনেক বেশি। অর্থাৎ এখানে এক বা একাধিক আশ্রয় বাক্যের কথা বলা হচ্ছে না, একাধিক আশ্রয় বাক্যের কথা বলা হচ্ছে। সেই একাধিক আশ্রয় বাক্য দৃষ্টান্ত হিসাবে গ্রহণ করা হয়। তাহলে একাধিক আশ্রয় বাক্যের উপর নির্ভর করে একটি সিদ্ধান্ত সামান্য সংশ্লেষক বচন নিঃসৃত হয়, যার ব্যাপকতাটা আশ্রয় বাক্যের ব্যাপকতার চেয়ে অনেক বেশি, তাকে বলা হচ্ছে আরোহ যুক্তি। আমি একটা আরোহ যুক্তির উদাহরণ মুখে মুখে বলছি। ধরে নেওয়া যাক, আমরা একটা জায়গায়, যেমন আমি মাঝদিয়াতে বলি, মাঝদিয়ায় একটা কাক দেখলাম কালো। আমি দুটো কাক দেখতে পারি, 10টা কাকও দেখতে পারি। মাঝদিয়াতে কাক দেখেছি কালো, কৃষ্ণগঞ্জে কাক দেখেছি কালো, ভীমপুরে কাক দেখেছি কালো, কৃষ্ণনগরে কাক দেখেছি কালো, কলকাতাতে কাক দেখলাম কালো, দিল্লিতে কাক দেখেছি কালো, সিডনিতে কাক দেখেছি কালো, লন্ডনে কাক দেখেছি কালো। সুতরাং সাদা কাক আমার চোখে পড়েনি, এর ভিত্তিতে আমি সিদ্ধান্ত করতে পারি সকল কাক হয় কালো। পৃথিবীর সব কাক দেখা আমার পক্ষে সম্ভব নয়, আর সব কাক আমি দেখিও নি। গুটি কত কাক দেখে তার থেকে আমি সিদ্ধান্ত করলাম পৃথিবীতে যেখানে কাক নামক এই প্রাণীটি আছে সেই কাকটি কালো হবে, সকল কাক হয় কালো আমি সিদ্ধান্ত করেছি। তাই এই আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তের ব্যাপকতাটা অনেক বেশি। আমরা গোটা কতক আশ্রয় বাক্য দৃষ্টান্ত স্বরূপ গ্রহণ করেছি, গ্রহণ করার পর একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে সকল কাক হয় কালো। এখন এই অবরোহ যুক্তি আবার ভাগ করা হয়, বা অবরোহ যুক্তিকে ডিভাইডেড করা হয়। অবরোহ যুক্তিকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মাধ্যম আর একটা হচ্ছে অমাধ্যম। তাহলে অবরোহ যুক্তি দুই প্রকার, একটা হচ্ছে মাধ্যম আর একটা হচ্ছে অমাধ্যম। মাধ্যম আর অমাধ্যম এই দুটো ভাগ করা হয়েছে। মাধ্যম অবরোহ যুক্তি কাকে বলে? মাধ্যম অবরোহ যুক্তি কাকে বলে? মাধ্যম অবরোহ যুক্তি হচ্ছে যেখানে একাধিক আশ্রয় বাক্যের উপর নির্ভর করে একটি সিদ্ধান্ত নিশ্চিত হবে, অর্থাৎ একটা আশ্রয় বাক্য আরেকটা আশ্রয় বাক্যের উপর নির্ভর করে তবে আরেকটা সিদ্ধান্তে উপনীত হচ্ছে। আর অমাধ্যম অনুমানের ক্ষেত্রে আমরা একটা মাত্র আশ্রয় বাক্য থেকে সরাসরি একটা সিদ্ধান্ত উপনীত হচ্ছি। তাহলে অমাধ্যম অবরোহ অনুমান হচ্ছে একটি মাত্র আশ্রয় বাক্যের উপর নির্ভর করে একটি সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হবে, যার ব্যাপকতাটা আশ্রয় বাক্যের ব্যাপকতার চেয়ে কম বা সমব্যাপক, তাকে বলা হচ্ছে অমাধ্যম। আর মাধ্যম কাকে বলা হচ্ছে? দুই বা ততোধিক আশ্রয় বাক্যের উপর নির্ভর করে। আমরা এখানে যে মূলত দুটো আশ্রয় বাক্য পাবো, সেই জন্য আমরা বলছি দুটো আশ্রয় বাক্যের উপর নির্ভর করে একটি সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়, যার ব্যাপকতাটা আশ্রয় বাক্যের ব্যাপকতার চেয়ে কম বা সমব্যাপক হয়, তাকে বলা হচ্ছে মাধ্যম অনুমান। যেমন মাধ্যমটা আমরা অন্যভাবে বোঝানোর চেষ্টা করতে পারি। ধরে নাও, তুমি কোনো একটা চিঠি তোমার এক বন্ধুকে পোস্ট করবে,
তাকে খবর দেওয়ার জন্য একটা চিঠি পোস্ট করবে। তাহলে তুমি চিঠিটা লিখছো ডাইরেক্ট, তুমি সেই বন্ধু অনেক দূরে যে অবস্থিত তাকে তুমি ডাইরেক্ট দিতে পারছো না, তোমাকে মাধ্যম হিসাবে পোস্ট অফিসকে বেছে নিতে হচ্ছে, অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে তোমাকে চিঠিটা পোস্ট করতে হচ্ছে। সেই চিঠিটা পৌঁছাবে পোস্ট অফিসের মাধ্যমে। তাহলে এখানে মাধ্যম হচ্ছে পোস্ট অফিস। তুমি ডাইরেক্ট তোমার বন্ধুকে চিঠিটা দিতে পারছো না, এটা হচ্ছে মাধ্যম। এখানে মাধ্যম বলতে একটা আশ্রয় বাক্য আরেকটা আশ্রয় বাক্যের উপর নির্ভর করে একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছে। আর অমাধ্যম যেখানে তুমি তোমার হেডমাস্টারের ক্ষেত্রে যখন কোনো চিঠি প্রদান করো, ডাইরেক্ট একটা চিঠি লিখে তুমি হেডমাস্টার ঘরে গিয়ে হেডমাস্টার হাতে দিয়ে আসছো, কোনো মাধ্যমের প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ অমাধ্যম হচ্ছে একটা মাত্র আশ্রয় বাক্যের উপর নির্ভর করে অনিবার্যভাবে একটা সিদ্ধান্ত নিশ্চিত হয়। অপরদিকে আরোহ অনুমান সবসময় মাধ্যম, সবসময় মাধ্যম, কেননা আরোহ অনুমান একটা আশ্রয় বাক্যের উপর নির্ভর করে কখনো কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারে না। এখানে একাধিক আশ্রয় বাক্যের প্রয়োজন হয়, তাই আরোহ অনুমান সবসময় মাধ্যম। তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই শিখলাম যে যুক্তি কাকে বলে, যুক্তির কটা অংশ, যুক্তি কয় প্রকার ও কি কি, অবরোহ যুক্তি কাকে বলে, আরোহ যুক্তি কাকে বলে, অবরোহ যুক্তির দুটো ভাগ আছে, মাধ্যম অমাধ্যম, মাধ্যম অবরোহ যুক্তি কাকে বলে, অমাধ্যম অবরোহ যুক্তি কাকে বলে, এই সম্পর্কে আলোচনা করা হলো। পরের অধ্যায়ে বা পরের ক্লাসে আমরা এই মাধ্যম যুক্তি কোনগুলি, অমাধ্যম যুক্তি কোনগুলি, সেইগুলি সম্পর্কে আমরা বিস্তৃত আলোচনা করব। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন।